ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা প্রতিহত করা হবে, সরকারের বিবৃতি। পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান বিএনপির। শেখ সেলিমের বাড়িতে বিক্ষুব্ধদের আগুন, আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। হুমকি স্বরূপ এখনো বাইরে আছে, সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব। পোড়া ইটের ব্যবহারে বেড়েই চলেছে বায়ু দূষণ, সনাতনী ইট কারখানা আধুনিকায়নে সহযোগিতার আহ্বান। চট্টগ্রামে উপকূলে জেগে ওঠা বিস্তৃত চরাঞ্চলের সম্ভাবনার হাতছানি, বদলে যাচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনের নৌপথ। স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে তিনি একথা জানান। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এই ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানানো হয় বিবৃতিতে। দেশের বর্তমান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলছে, কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন মাত্র সময়েরই দাবি। তারা বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচারী এবং তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি। এতে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলেও বিবৃতিতে জানানো হয়। শেখ হাসিনার উস্কানিমূলক ও বিদ্বেষপরায়ণ বক্তব্য জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডি সহ সারা দেশে। তার কর্মকাণ্ডের বিরুদ্ধে কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার রাতে মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, বিদেশের মাটিতে বসে কেউ যাতে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সেজন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের ন্যায় বিচারের অধিকার রক্ষায় ভারত সরকারের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে বিবৃতিতে ছাত্র ও সাধারণ জনগণকে শান্ত ও সতর্ক থাকার আহ্বানও জানানো হয়। এদিকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর চলছে। পুরো ভবন নিশ্চিহ্ন করতে রাতেও শেখ মুজিবের বাড়ি ভাঙার কাজ চালিয়ে যায় বিক্ষুব্ধরা। এছাড়া বনানীতে শেখ সেলিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এদিকে এজাহারভুক্ত সব আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে আজ থেকেই যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব। দিন পেরিয়ে রাতেও ধানমন্ডির 32 নম্বরে বিক্ষুব্ধ জনতার ভিড়। শেখ হাসিনার ফেসবুক লাইভে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বাড়িটি ভেঙে ফেলছে ছাত্র জনতা। আওয়ামী লীগের অস্তিত্ব নিশ্চিহ্ন করতেই ভবনটি ভেঙে ফেলা হচ্ছে বলে জানান তারা। এদিকে রাজধানীর বনানীতে শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য শেখ সেলিমের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা। এই সাইডে দেখলাম যে অনেক লোক দাঁড়ানো ছিল, কারা কি বা আমরা কইতে পারবো না। ফায়ার সার্ভিসে ফোন দিছে, ফায়ার সার্ভিস কয় আমরা জানি না। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এ সময় হাসপাতালের ফটকে নাম ফলক মুছে ফেলে তারা।
আমরা এখানে শুধুমাত্র যেহেতু এটা একটা হসপিটাল, তবে আমরা এখানে কোনো অবস্থাতেই চাচ্ছি না কোনো ধরনের বিড়ম্বনা হোক। আমরা শুধুমাত্র ওই ফ্যাসিবাদের নামটা মুছে দিতে চাই এবং আমরা সরকারের কাছে আবেদন করব অনতি বিলম্বে পূর্বের নামটা ফিরিয়ে আনা হোক। বঙ্গবন্ধুর কোনো নাম নিশানা কোনো বাংলাদেশে যেন না থাকে। শেখ হাসিনা স্বৈরাচার, সে দেশের ছাত্রদের রক্ত নিশে খেলছে, এজন্য তার কোনো চিহ্নই যেন বাংলাদেশে না থাকে। এজাহারভুক্ত আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করে শিক্ষার্থীরা। মিন্টু রোডের সামনে পুলিশের বাধার সম্মুখীন হলে সেখানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে? তার কাজটা কি? যদি অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে গুলি করে মেরে ফেলুক। এই চেয়ার থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান খান কামালকে লাত্তি মেরে হটাইছি। আপনাকে হটাইতে কিন্তু আমাদের 2 মিনিট সময় লাগবে না। পরে ঘটনাস্থলে এসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, শুক্রবার থেকেই অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। যেই সম্মিলিত যৌথ বাহিনী আছে, সেই যৌথ বাহিনীর অভিযান অতি ইফেক্টিভভাবে যাতে আবার পরিচালনা করা যায় এবং যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনও বাইরে আছে সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং কালকে থেকে আপনারা এর সাফল্য, এর যেই ফলাফল সেটা দেখতে পাবেন। দেবরাজ দেব, এখন, ঢাকা। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, সরাসরি চলে যাব সেখানে। রাব্বি, আপনার থেকে জানতে চাই যে আসলে এই যে বাড়িটি তার এখন বর্তমান কি অবস্থা সেখানে দেখতে পাচ্ছেন, আর সেখানকার পরিবেশ এবং জনমনের ক্রোধেরই বা সবশেষ পরিস্থিতি জানতে চাই। অনেক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রতিবাদে বুলডোজার কর্মসূচিতে দেশের ছাত্র জনতা এই ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবের যে বাড়ি রয়েছে সেটি আসলে ভেঙে ফেলা হয়েছে। সেটি গত 5 তারিখ রাত থেকে আসলে ভাঙা শুরু হয়। এখন পর্যন্ত এই ভাঙার যে কর্মসূচি সেটি রয়েছে, মানে কর্মসূচি না থাকলেও এখানে যারা আশেপাশে যারা জনতা রয়েছেন তারা কিন্তু এসে এই ভবনটি এখনও তাদের সেই ভাঙার কার্যক্রমটি রয়েছে। এখানে আমরা দেখছি অনেকে হাতুড়ি বাটাল নিয়ে এসেছেন, তারা ভাঙছেন, রডগুলো ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সকাল থেকে উৎসুক যারা জনতা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সের মানুষজন আমরা দেখতে পাচ্ছি এই ধানমন্ডি 32 নম্বরে। এখানে এই আশেপাশে যেই এলাকাগুলো রয়েছে, ঢাকার বাহির থেকে কয়েকজন এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে এই বাড়িটি যেহেতু আওয়ামী লীগের স্মৃতি রয়েছে এবং আওয়ামী লীগ যেহেতু ফেসিবাদের অভিযোগে অভিযুক্ত হয়েছে, সেই কারণে আসলে তারা এই বাড়িটি এখন দেখতে এসেছেন। অনেকে এখান থেকে স্মৃতি হিসেবে কিছু ইটি নিয়ে যাচ্ছেন বা এখানে যারা যেই সরঞ্জামগুলো রয়েছিল সেগুলো আসলে তারা নিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে যেহেতু এই আওয়ামী লীগের বিরুদ্ধে আসলে অভিযোগ রয়েছে, বড় ধরনের অভিযোগ রয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, সেখানে অনেক শিক্ষার্থী জনতা হত্যার অভিযোগ, সেই অভিযোগের কারণেই তারা আসলে এখন তাদের যে ক্ষোভ বা তাদের যে উষ্মাস সেটি প্রকাশ করছেন এখানে এসে। তারা বলছেন যে এই বাড়িটি আওয়ামী লীগের স্মৃতি রয়েছে এবং কোনোভাবেই এই ফেসিবাদের উৎপত্তি যাতে আর বাংলাদেশে না ঘটে সেই প্রতিবাদও কিন্তু এখানে এসে অনেকে জানিয়েছেন। তারা বলছেন যে এখানে এসে আরও আমরা দেখেছি ঢাকার বাহির থেকে অনেকে এসেছেন, বিশেষ করে যারা এতদিন আওয়ামী লীগের মাধ্যমে বা আওয়ামী লীগের রাজনীতিতে যারা এতদিন বিভিন্নভাবে তারা অত্যাচারিত হয়েছেন, বিভিন্নভাবে তারা শোষণ নিপীড়নের শিকার হয়েছেন, এরকম অনেকে এসে এখানে বিভিন্ন মানুষের সঙ্গে তারা কথা বলছেন, তারা নিজেরা আসলে বাড়িটি। তবে যে ভাঙার কর্মসূচি সেটি ছাত্র জনতা এখন না থাকলেও আশেপাশের যারা লোকজন রয়েছেন তারা কিন্তু সেখানে আমরা দেখছি সকাল থেকেই এই যে হাতুড়ি বাটাল দিয়ে অনেকে ব্লেড দিয়ে আসলে এখানে রডগুলো কাটা হচ্ছে, তারা নিয়ে যাচ্ছেন, কোনো প্রকার চিহ্ন যাতে না থাকে এই বিষয়গুলো নিয়েই তারা এখানে বলছেন। আমরা দেখছি কয়েকটি ভবন এখানে ভাঙা হয়েছে, এছাড়া এখানে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু ভিড় করেছেন। এখানে অনেকে দেখতে এসেছেন, স্মৃতি হিসেবে অনেক কিছু এখান থেকে নিয়ে যাচ্ছেন। আবার এইখানে আমরা দেখেছি যে নারীরাও এসেছেন, বিভিন্ন জায়গা থেকে শিশুদের নিয়ে এসেছেন, অনেক পরিবারের সদস্যরা রয়েছেন, অনেকে আনন্দ প্রকাশ করছেন যে যেহেতু
এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে, সেই কারণে এবং ভারতে বসে যাচ্ছে শেখ হাসিনা বিভিন্ন ধরনের যে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন, সেই প্রতিবাদও তারা এখানে এসে যারা জনতা রয়েছেন তারা জানাচ্ছেন। এই ছিল ধানমন্ডি 32 থেকে আমার কাছে সবশেষ খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জেরে প্রতিবাদ সমাবেশ এবং সেই কারণে ধানমন্ডি 32 নম্বরে বাড়ি ভাঙচুর করছিল, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এদিকে মেহের আফরোজ শাওনের পর জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী সোহানা সাবাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন, তাকে ডিবির হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারপন্থী হোয়াটসঅ্যাপের সক্রিয় সদস্যও ছিলেন তিনি। নারায়ণগঞ্জে মামুন হোসেন নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মামুন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। ভোর রাতে ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকায় গুলি করে তাকে হত্যা করা হয়। নিহত মামুনের মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, রাত 2টার দিকে ইট, বালু ও সিমেন্ট লোড আনলোড শেষে বাসায় চলে যান মামুন। ভোর 4:45টার দিকে মুঠোফোনে কল পেয়ে আবার ফিরে আসেন। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসী দুই যুবক। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। 2025 সালের মধ্যে সরকারি সব স্থাপনা নির্মাণে পুরানো ইটের বিকল্পে ব্যবহারের নির্দেশনা দিয়েছে পরিবেশ মন্ত্রণালয় থেকে। পাশাপাশি প্রায় 4000 অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চলছে। তবে রাতারাতি দেশের এই সনাতনী ইটভাটা বন্ধ হলে প্রভাব পড়বে অবকাঠামো নির্মাণ ও কর্মসংস্থানে। এক্ষেত্রে সরকার সমন্বয়হীনভাবে একক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করছেন ইট প্রস্তুতকারী মালিক সমিতি। আর বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দূষণ বন্ধ করে আধুনিক ইটভাটা স্থাপনে বড় উদ্যোগ নিতে হবে সরকারকেই। আহাদ আহমেদকে সাথে নিয়ে বাকিটা জানাচ্ছেন রকিবুল রাহাত। ইটের পরে ইটের পরতে সৃষ্টি মানব সভ্যতার ইতিহাস। পাথুরে যুগ পেরিয়ে সভ্যতা এগিয়েছে কাদামাটির ছাঁচে তৈরি আয়তক্ষেত্র ধরে, তাও খ্রিস্টপূর্ব 7500 বছর আগে। কাদামাটি শুকিয়ে তৈরি করা আয়তঘনক ইট বিবর্তনের উত্তাপে গাঁথুনি দিয়েছে নগরকে। সেই ইতিহাসের বয়সও প্রায় 3000 বছর। যুগের পরিক্রমা স্থাপনা নির্মাণে সবচেয়ে বেশি ব্যবহৃত এই কাঁচামাল বিশ্বে বছরে প্রায় 1600 বিলিয়ন পিস উৎপাদিত হয়। উৎপাদনে চতুর্থ স্থানে থেকে বাংলাদেশে প্রতি বছর 32 মিলিয়ন পিস ইট তৈরি হয়, যার বেশিরভাগই সনাতনী ড্রাম চিমনি, ফিক্সড চিমনি পদ্ধতিতে। বর্তমানে আধুনিক জিগজ্যাগ পদ্ধতিতেও ইট উৎপাদন হচ্ছে, যা সব মিলিয়ে কম বেশি 8000। যদিও এর মধ্যে 3491টির পরিবেশ ছাড়পত্র নেই বলে তথ্য পরিবেশ অধিদপ্তরের। অতি দ্রুতই আমি ব্লকের মালিকদের সাথে বসবো, তাদের কোথায় ট্যাক্সেশনের প্রবলেম আছে, কোথায় যন্ত্রপাতি আনায় প্রবলেম আছে, সেটার উপর জোর দিলে বরং যদি আমরা ইটের ক্ষেত্রে বিকল্পটাকে সহজলভ্য করতে পারি, তাহলে এই লড়াইতে আমাদের যেতে হবে। 2025 সাল নাগাদ সরকারি প্রতিষ্ঠানে পোড়া ইট ব্যবহার বন্ধের আহ্বান সরকারের। গবেষণায় দেখা গেছে প্রতি 1000 ইট পোড়ালে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয় প্রায় 428 কেজি। সেক্ষেত্রে একটি ইট পোড়ালে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয় প্রায় 428 গ্রাম, যেটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি বলছেন গবেষকরা। সেক্ষেত্রে ইট পোড়ানোর সনাতন পদ্ধতি রেখে আধুনিক পদ্ধতি অর্থাৎ
অটোব্রিক্সে কি পরিমাণ পরিবেশের ক্ষতি হয় এবং অটোব্রিক্সের বাজার চাহিদা কেমন তা জানবো আজকের প্রতিবেদনে। ঢাকার পাশের মানিকগঞ্জে এক অটোব্রিক্সে গিয়ে দেখা গেল স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলছে ইট তৈরি। সারা দেশে হাইব্রিড হফম্যান কিলন ও অটোমেটিক টানেল ক্লিন অর্থাৎ অটোব্রিক্স নামে শতাধিক ভাটা উৎপাদনে রয়েছে। বছরে যাদের উৎপাদন 140 কোটি পিস ইট। তবে প্রতি বছর দেশে ইটের চাহিদা আধুনিক ইট দিয়ে পূরণ করা সম্ভব নয় বলে জানান অটোব্রিক ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। তাই বিকল্প তৈরি না করে সনাতনী ইটভাটা বন্ধের বিপক্ষে মত দেন সংগঠনের সভাপতি। বাংলা ভাটাগুলো বন্ধ যেগুলো হয়েছে আনডাউটলি ইট এ গুড সাইন, এবং বাদবাকি যেগুলো আছে এগুলো বন্ধ করে দিতে হবে। তা আমি সাথে সাথে অনুরোধ রাখবো, এগুলো বন্ধ করতে হলে সম পরিমাণের প্রোডাক্ট আপনার অটোব্রিক্স থেকে বের করতে হবে। সনাতনী ইটভাটার মালিকদের সংগঠনের সভাপতি বলেন, সরকার এক এক সময়ে এক এক সিদ্ধান্ত নিচ্ছে। স্থায়ী সমাধানে সমন্বয়হীনতা এড়িয়ে আইন প্রণয়নে অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত করার আহ্বান তার। আগে যিনি মন্ত্রী ছিলেন শাহজাহান সিয়া সাহেব, তখন সে আমাদেরকে বলল যে পরিবেশ বান্ধব হলো 120 ফিট চিমনি এফসিকে এই ভাটাটা পরিবেশ বান্ধব। আমরা সেটা 50-60 লক্ষ টাকা খরচ করে আমরা তখন করলাম। তাইলে এখন আমরা কোথায় যাব? আপনাদের কথা মতো আবার যদি আমি জিগজাগ করি, এই জায়গায় 1 কোটি 1.5 কোটি টাকা খরচ যাবে। এটা যে আবার 5 বছর পরে 10 বছর পরে আপনারা বলবেন না যে এটা পরিবেশ বান্ধব না, যদি এই কথা আপনারা বলে ফেলেন তখন তার গ্যারান্টিটা কি? সেই গ্যারান্টিটা চাই আমরা। 2027 সালের মধ্যে বায়ু দূষণকারী ইট বন্ধে সরকারি যে উদ্যোগ তা চাহিদা যোগানের যথাযথ হিসাবে না হওয়ায় সহসাই সমাধানের আশা দেখছেন না বিশেষজ্ঞরা। 4 থেকে 5 কোটি টাকায় বাংলা ইটভাটা বসানো সম্ভব, অথচ অটোব্রিক ফিল্ডে ন্যূনতম খরচ 50 কোটি টাকা। মালিকদের খরচ না করার অনিচ্ছা বায়ু দূষণমুক্ত ইটভাটা স্থাপনে বাধার কারণ হতে পারে বলে শঙ্কা পরিকল্পনাবিদদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এখন বাণিজ্যের সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে কিছুক্ষণ বাদেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন বাণিজ্য। চট্টগ্রামের বাজারে চালের দাম কিছুটা কমলেও রাজধানীর বাজারে অপরিবর্তিত রয়েছে। এদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটও রয়েছে। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। এছাড়া নগরীর কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। তবে শুরুতেই চলে যেতে চাই ফারুক আপনার কাছে। ফারুক, জানাবে যে এই যে চালের সরবরাহ বাড়ার পরও দাম কমছে না, এর পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? আর এছাড়া বোতলজাত তেলের সংকটের পেছনের কারণই বা কি? অনেক আমরা এখানকার যেই ব্যবসায়ীরা রয়েছেন, অর্থাৎ খুচরা বাজারে যে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেমনটা জেনেছি যে তারা বলছেন চালের বাজার অর্থাৎ গত সপ্তাহে যে পরিমাণ ছিল অর্থাৎ যেই দাম ছিল সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। যদিও আমদানি বেড়েছে বলে আমরা জেনেছি, তবুও কিন্তু চালের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ গত সপ্তাহে যেই দাম রয়েছে তেমন দামই রয়েছে। আমরা যেমনটা দেখেছি এখানকার বাজার ঘুরে যেই আড়ত রয়েছে সেখানে আমরা দেখেছি মিনিকেট চাল কিন্তু বিক্রি হচ্ছে মানভেদে 75 থেকে 80-82 টাকায়। এছাড়াও যে মাঝারি মানের যে চাল রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 58 থেকে 54-64 টাকায়। এছাড়াও যে মোটা চাল রয়েছে সেটি আমরা দেখেছি যে বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। তবে তেলের বাজারে আমরা যেমনটি খুচরা বিক্রেতা যারা আছে তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, তারা বলছেন যে পাইকারি যারা রয়েছে তারা কিন্তু আসলে তেল সরবরাহ করতে পারছেন না। তারা বলছে তাদের যে প্রয়োজন অর্থাৎ প্রতিদিন তাদের খুচরা বাজারে বিক্রির যে প্রয়োজন সেটি 20 থেকে 25
প্যাকেট কিন্তু সেটি কিন্তু তারা পর্যাপ্ত পাচ্ছেন না, এবং সেই সাথে খুচরা বিক্রেতাদেরকে শর্ত জুড়ে দিচ্ছেন যে তেলের সাথে তাদেরকে অন্যান্য পণ্য নেওয়ার জন্য কিন্তু আসলে যারা পাইকার দোকানদাররা রয়েছেন তারা কিন্তু সেই শর্ত জুড়ে দিচ্ছেন। তবে আমি আপনাকে বলে রাখি, স্বস্তিতে রয়েছেন, অর্থাৎ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সবজি বাজারে ক্রেতারা। আমরা যেমনটা দেখেছি এই বাজার ঘুরে, সেখানে কিন্তু যে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো রয়েছে, অর্থাৎ মৌসুমী সবজি যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রায় প্রতিটি সবজি 20 থেকে 30 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে মানভেদে বিভিন্ন কোনো সবজি 40 টাকাও কিন্তু বিক্রি হচ্ছে। আমরা যেমনটা দেখেছি যে আপনার কাঁচামরিচ এবং ফুলকপি, বাঁধাকপি, কাঁচামরিচের কেজি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে, ফুলকপি 20 টাকা, সিম 30 টাকা, বেগুন 40 টাকা। তো সবজির বাজারে স্বস্তি থাকলেও আমরা এখানকার ক্রেতাদের সাথে কথা বলে কিন্তু অস্বস্তি দেখছি তেলের বাজারে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এবার আমরা চলে যেতে চাই চট্টগ্রামে। সেখানে নগরীর কাজীর দেউরিতে আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আপনার থেকে জানতে চাই যে তেলের সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? যেহেতু পর্যাপ্ত সরবরাহ নেই, তাই তাতে দামে কোনো প্রভাব পড়ছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক দামে অবশ্যই প্রভাব পড়েনি, দাম স্থিতিশীল রয়েছে। আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু ভোজ্য তেলের বাজার, বিশেষ করে বোতলজাত তেলের সংকট কিন্তু বাজারে রয়েছে। আর সেই প্রভাবটি বিশেষ করে খুচরা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে সকল ডিলার থেকে তারা এই ভোজ্য তেলগুলো সংগ্রহ করেন, বোতলজাত ভোজ্য তেল, সেগুলো তারা চাহিদা অনুযায়ী দিতে পারছেন না, এবং যে পরিমাণ তারা বোতলজাত সয়াবিন তেল পাচ্ছে সেখানে কিন্তু শর্ত জুড়িয়ে দেওয়া হচ্ছে, এমনটি তারা অভিযোগ করছেন। বলছেন যে একই কোম্পানির অন্যান্য প্রোডাক্ট, বিশেষ করে তেল নিতে হলে তাদেরকে নিতে হচ্ছে চাল কিংবা মুড়ি অথবা সরিষার তেল, এই তেলগুলো তাদেরকে নিতে হচ্ছে এমন অভিযোগ করছেন, যার ফলে বাজারে বোতলজাত সয়াবিন তেলের একটা সংকট তৈরি হয়েছে। তারা বলছেন 5 লিটার সয়াবিন তেল বাজারে নেই বললেই চলে। সেই জায়গাতে অবশ্যই খোলা সয়াবিন তেলের বাজারটা অনেকটা নিয়ন্ত্রণ আছে, কিন্তু এই যে খুচরা বাজারগুলো রয়েছে, আমরা যেখানে রয়েছে এই বাজারগুলোতে মূলত খুচরা সয়াবিন তেলের সরবরাহ বা এখানে বেচা বিক্রি তেমন বেশি হয় না। এক্ষেত্রে তারা বলছেন যে সয়াবিন তেলের বাজার, বিশেষ করে যারা যে কয়েকটা গ্রুপ সয়াবিন তেল বাজার নিয়ন্ত্রণ করে, তাদেরকে সাথে সাথে আসলে যদি সরকার বসে হয়তো এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। যেহেতু বাজারে তেলের সংকট নেই, কিন্তু এই যে বড় বড় গ্রুপগুলো তারা কৃত্রিম সংকট তৈরি করছে, সেই জায়গাতে মনিটরিং কার্যক্রমটা জোরদার করার দাবি এখানে উঠেছে। আর এখানে বলে রাখি যে এখানে চালের ক্ষেত্রে আমরা একটু বলে রাখতে চাই যে চট্টগ্রামের বাজারে গত এক সপ্তাহ ধরে চালের দাম কিছুটা কমতে শুরু করেছে, যদিও তা প্রত্যাশিত নয়। বিশেষ করে স্বর্ণ জাতীয় যে চালগুলো রয়েছে সেগুলোর দাম কেজিতে 5 টাকা পর্যন্ত কমেছে, তবে অন্যান্য চালের দাম স্থিতিশীল রয়েছে, যদিও সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। আর একটি বিষয় বলে রাখি যে চট্টগ্রামে কিন্তু পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, সপ্তাহের ব্যবধানে কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কমেছে। এক্ষেত্রে যারা ক্রেতা আছেন তারা স্বস্তি প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কাজীরদেউরি বাজার থেকে চাল, তেল এবং পেঁয়াজ সহ অন্যান্য ভোগ্যপণ্যের দরদামের সবশেষ। দর্শক, ঢাকা ও চট্টগ্রাম থেকে নিত্য পণ্যের দরদামের খোঁজ খবর রাখছিলেন সহকর্মীরা। এবার একটু চোখ রাখতে চাই চাঁদপুরের, সেখানে মাছের দরদামের খোঁজ খবর নেব। চাঁদপুরের চড়া ইলিশের বাজার এ নিয়ে আরও জানানোর জন্য বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, আপনার কাছে জানতে চাই যে বাজারের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, আর এছাড়া ব্যবসায়ীরাই বা কি বলছেন মাছের বাজার নিয়ে, কি তথ্য আছে? আসলে আমি আছি বর্তমানে চাঁদপুর শহরের সবচেয়ে বড় যে মাছের পাইকারি বাজার, চাঁদপুর বড় স্টেশন মার্কেটে। আসলে শুধু এটা চাঁদপুর শহরে নয়, সারা বাংলাদেশের মধ্যে অন্যতম বড় একটি বৃহৎ একটি ইলিশের পাইকারি বাজার। আপনি আমার পেছনে আসলে ঠিক দেখতে পাচ্ছেন যে আসলে বাজারে যেই পরিমাণে ক্রেতা বিক্রেতা অন্যান্য সময়গুলোতে থাকে কিংবা হচ্ছে গিয়ে বাজারে আসে, সেই পরিমাণ কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। মূলত এর প্রধান কারণ হচ্ছে গিয়ে ইলিশের সরবরাহ কিন্তু খুব একটা নেই বললেই চলে। আজকে যদিও ছুটির দিন, আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছুটির দিনে চাঁদপুরে ঘুরতে আসে, বিশেষ করে ইলিশ কেনার জন্য কিন্তু
ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন আসে। আসলে এই শীতের মৌসুমে কিন্তু নদীতে ইলিশের প্রাপ্যতা নেই বললেই চলে। বিশেষ করে চাঁদপুরের যে পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে কিন্তু জেলেদের জালে খুব একটা ইলিশ উঠছে না, এবং যার প্রভাব কিন্তু পড়ছে বাজারে। গেল সপ্তাহের তুলনা বাজারে কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত কেজিতে ইলিশের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর তারা বলছেন যে যেখানে গেল সপ্তাহেও 300 থেকে 350 টাকা দরে ইলিশের কেজি ছিল, তা কিন্তু আজকের বাজারে 2400 থেকে 2450 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। তাছাড়া যে মিডিয়াম সাইজের যে মাছ আছে তাও কিন্তু 800 থেকে 1900 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে বাজারে ঘুরে যা দেখতে পাচ্ছি আসলে ছোট সাইজের যে মাছ আছে তাই কিন্তু বাজারে বেশি সংখ্যক পরিমাণে দেখা যাচ্ছে। বিশেষ করে জাটকার যে কিছুটা বড় 4টা কিংবা 5টায় 1 কেজি এই ধরনের মাছই কিন্তু বাজারে বেশ দেখা যাচ্ছে, এবং মাছেরও দাম কিন্তু 600 থেকে 700 টাকা করে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো সবকিছু মিলে আসলে যারা ব্যবসায়ী বলছেন তারা বলছেন যে আসলে বাজারে ইলিশ খুব একটা না থাকার কারণে কিন্তু দাম কিছুটা বেড়েছে, এবং আসলে এই দাম কমার খুব একটা লক্ষ্য নেই বলে কিন্তু তারা বলছেন। যদি সরবরাহ বাড়ে তখন কিন্তু কিছুটা দাম কমতে পারে বলে কিন্তু জানিয়েছেন তারা। তো অনেক এই ছিল আমার চাঁদপুর থেকে ইলিশের সবশেষ। চাঁদপুরে চড়া ইলিশ মাছের দর, আর সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী তালহা জুবায়ের। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। চট্টগ্রামের সমুদ্র উপকূল জুড়ে উকি দিচ্ছে নতুন এক বাংলাদেশ। চট্টগ্রাম থেকে মেঘনা নদীর হাতিয়া পর্যন্ত বিশাল এই অঞ্চলে ক্রমশ দূরে সরে যাচ্ছে বঙ্গোপসাগরের ঢেউ, আর জাগছে দিগন্ত বিস্তৃত নতুন নতুন জলাঞ্চল, যা ভবিষ্যতে পাল্টে দিতে পারে এই অঞ্চলের মানচিত্রকেও। যে মানচিত্রের বুক জুড়ে পাল্টে যাচ্ছে উপকূলীয় জনপদের অর্থনীতি। কোথাও কোথাও দেখা দিচ্ছে সম্ভাবনা, আবার কোথাও কোথাও তৈরি হচ্ছে জীবিকার সংকট। এমনকি বদলে দিচ্ছে চট্টগ্রাম বন্দর হয়ে সারা দেশে পণ্য পরিবহনের নৌপথ। চট্টগ্রামের সমুদ্র উপকূল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন হোসেন জিয়াদ, আর ক্যামেরায় ছিলেন মোহাম্মদ পারভেজ। সমুদ্রের কোলে সবুজ উপকূলে দাঁড়িয়ে চোখে পড়ে রূপলি ডানায় ভিনদেশি পাখির সূর্য স্নান। যুগ যুগ ধরে যে অচেনা মানচিত্রে ঘর বাঁধছে এ পরিযায়ী পাখির দল, সে মানচিত্র যেন তাদের কাছে অচেনা হচ্ছে। চট্টগ্রামের হালি শহরের জেগে ওঠা চর জানান দিচ্ছে পাল্টে যাচ্ছে এ উপকূলীয় এলাকার দৃশ্যপট। সংকুচিত হচ্ছে বঙ্গোপসাগরের জল। জেগে ওঠা চরের আদি অন্ত খুঁজতে আমরা ছুটে যাই সমুদ্র পেরিয়ে দ্বীপ উপজেলা সন্দ্বীপে, যেখানে এসে আমরা আবিষ্কার করলাম উত্তাল সমুদ্রের গর্ভ থেকে জেগে ওঠা নতুন এক ভূমি। স্থানীয়রা বলছেন গত কয়েক বছর চট্টগ্রামের সমুদ্র উপকূল থেকে মেঘনার মোহনা পর্যন্ত ভোলা, হাতিয়া, সন্দ্বীপ জুড়ে জাগছে এমন নতুন নতুন ছোট বড় চর, যা জানান দিচ্ছে তৈরি হওয়া নতুন এক বদ্বীপের। প্রজেক্ট করতেছে, বাড়ি বানতেছে, মানে কি মানুষ একটা খুব সুযোগ সুবিধা মানুষ পাইতেছে। আমরা ডাউল করলে ডাউল হইব, মরিচ করলে মরিচ হইব, হেলু করলে হেলু, বাদাম করলে বাদাম হইব, আলু করলে আলু হইব, যেটা করেন আমি সেইটা হইব। যত নতুন শহর তত ঘাস বাড়ব, মহিষ গরু ফালার সুবিধা বাড়ব। জেগে ওঠা এই চর বাংলাদেশের সম্ভাবনা ও সংকটের মানচিত্রেও আনছে পরিবর্তন। এসব অঞ্চলের মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান আর অর্থনীতির চিত্রে ঘটছে অভূতপূর্ব রূপান্তর। এ দ্বীপে সংখ্যা বাড়ছে ভেড়া কিংবা মহিষ পালের, বাড়ছে মহিষ পালকের সংখ্যা আর ব্যস্ততা। জেগে ওঠা উর্বর চরে চাষ হয় ধান আর ডাল জাতীয় ফসল। নতুনে জনপদ ঘিরে বাড়ছে জনবসতি। স্থানীয়রা জানান দক্ষিণের এ সবুজ চর বাড়তে বাড়তে গিয়ে ঠেকেছে প্রায় মিরসরাইয়ের ইকোনমিক জোনের সাথে। এতটাই নিকটে যে রাতে ইকোনমিক জোনের বাতির আলো আর দিনের কর্মব্যস্ততা ধরা পড়ে সন্দ্বীপ থেকেই। সন্দ্বীপের টাউন চরে সকাল হতেই মাছ নিয়ে আসা নৌকার সারি। ধুধু চরের জনপদে সে মাছ বিক্রির কোলাহল। এখন প্রতিদিন এ বাজারে বিক্রি হয় কয়েক লাখ টাকার মাছ। স্থানীয়রা জানান নতুন চরে বসতি আর কর্মসংস্থানের আশায়
শহর ছেড়ে আবারও দ্বীপে আসতে শুরু করেছে মানুষ। এখানে যারা উত্তর বাদ পাইনি খাইবার জন্য এখন আমরা দিলে সবল জায়গা মানে ফামু এখন মানে আশা করতে আছি। এখন মাছের চাষ প্রচুর বাড়ছে, আমরা এখানে আনি বিক্রি করি। আমাদের সন্দ্বীপের সব বাজারগুলিতে আপনার এই মাছগুলি আপনার বাজারজাত হয়। তবে পানির সাথে যাদের বসবাস, এ চর তাদের জন্য বয়ে এনেছে অভিশাপের বার্তা। সমুদ্রের ঢেউ যত দূরে সরছে ততই আশার আলো ক্ষীণ হচ্ছে জেলেদের। যারা মাছ ধরছেন তারা জানান এখন প্রায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার ট্রলার চালিয়ে মাছের সন্ধানে যেতে হয়। ২০-৩০ পানি আছিল, এখন না, এখন সরইজ না, জাল ধরা বদ্ধ হয়েছিল। যেখানে শতাধিক নৌকা ছিল ওইখানে 4টা নৌকা আছে। এখন তো সাগর ছোট হয়ে গেছে, নদী সর হয়ে গেছে, এই জন্য দেশের মাছও কমে গেছে। দ্বীপ বা চর জায়গার প্রভাব পড়ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য আর পণ্য পরিবহনেও। চট্টগ্রাম বন্দর হয়ে যেসব লাইটার জাহাজ ছুটে যায় সারা দেশে তারা পড়ছেন নতুন বিপাকে। চর জায়গায় গত কয়েক বছরে পরিবর্তন হয়েছে ঢাকা চট্টগ্রাম নৌপথ। অচেনা চরে আটকে যাচ্ছে জাহাজ, বাড়ছে দুর্ঘটনা। বিশেষ করে যখন রুলিং আসবে তখন হলো বেশি সমস্যা করে। যদি জাহাজ ঠেকে যায় তাহলে জাহাজ ফেটে যায়, ডুবে যাইতে পারে। জাহাজ যখন ঠেকে যায় তখন নৌকা নিয়ে এসে জাহাজগুলো ডাকাতি হওয়ার সম্ভাবনা 99% থাকে। সব মিলিয়ে জেগে ওঠা এই নতুন ভূমি সম্ভাবনার বাতিঘর নাকি আশঙ্কার বার্তা আনছে তা এখনো নিশ্চিত নয়। তবে সরকার কি এ নিয়ে কোনো পরিকল্পনা নিয়েছে? এখানে যদি সরকার মনে করে যে একটা ইকোনমিক জোন করা সম্ভব এবং যদি চায় অবশ্যই এখানে করা সম্ভব। একটা অপার সম্ভাবনা জায়গা, বিস্তীর্ণ ল্যান্ড, এখানে ল্যান্ডের পর ল্যান্ড, অবশ্যই সব সরকার একটা কাজে লাগাতে পারে। এই শত শত মাইলের বিস্তীর্ণ চর এখানকার স্থানীয় ফসল উৎপাদন, কর্মসংস্থান কিংবা পশু চারণভূমি হিসাবে এখনো পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন সরকার নজর দিলে এই চরাঞ্চল দেশের অর্থনীতি এবং বাণিজ্যিক কার্যক্রমে ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে এই পুরো চরাঞ্চল ঘিরে তৈরি করতে হবে পানির সুবিধা এবং যোগাযোগ অবকাঠামোগত সুবিধা। হুসাইন জিয়াদ, এখন সন্দ্বীপ চরাঞ্চল, চট্টগ্রাম। এখন বানিয়ে নিচ্ছি আর একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরেকবার। আপনারা দেখছেন এখন বাণিজ্য। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল। এ নিয়ে আরও জানাতে সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানতে চাই যে হোটেল মোটেলের কত শতাংশ রুম বুকিং হয়ে গেছে, আর হোটেলের বা সৈকতের নিরাপত্তা নিয়ে পর্যটকরা কি সন্তুষ্ট কিনা? পুরো মৌসুম জুড়ে আসলে কক্সবাজারে ব্যাপক পর্যটকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে 70 থেকে 80% বেশি কক্ষ কিন্তু বুকিং রয়েছে এবং মৌসুমের শুরু থেকেই আসলে প্রতিদিন পর্যটক থাকছে কক্সবাজারে। তবে ছুটির দিনগুলোতে এসে সেই উপস্থিতি পর্যটকদের উপচে পড়া ভিড়ে আসলে রূপ নিচ্ছে। আমরা দেখছি যে গতকাল সন্ধ্যার পর থেকেও কক্সবাজারে ব্যাপক পর্যটক সমাগম হয়েছে এবং আজকে সৈকতের পরিস্থিতি যদি বলি, বিপুল পর্যটকের সমাগম হয়েছে এবং সৈকত জুড়েই আসলে প্রচুর মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং নিরাপত্তার যে বিষয়টি বলছিলেন যে এখানে মূলত গত 5ই আগস্টের পর থেকে নিরাপত্তা ব্যবস্থার কিছুটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি, সেটি মাঝখানে কিছুটা উন্নতি হয়েছে। তবে এখন পর্যন্ত যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে পর্যটকরা পুরোপুরি সন্তুষ্ট নয়। আমরা দেখছি যে টুরিস্ট পুলিশের যে আগে যে ব্যাপক উপস্থিতি ছিল সেটি অনেকটাই কমে এসেছে এবং এখানে জেলা প্রশাসনের যে তৎপরতা ছিল, বীজ কর্মীরা ছিল এবং সৈকত জুড়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতিও আসলে আমরা দেখে আসছি। এবং এখানে বিশেষ করে প্লাস্টিকের যে ব্যবহার কিংবা অন্যান্য যে বর্জ্য, অনেক ধরনের বর্জ্য কিন্তু এখানে চোখে পড়ছে এবং জেলা প্রশাসনের যে নিয়মিত বীজ কর্মীরা রয়েছেন সৈকত পরিষ্কারের যে কাজটি তারা করেন সেটির কিছুটা ঘাটতি কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা
আমরা লক্ষ্য করছি। তবে পর্যটকদের যে অবাধ বিচরণ সেটি রয়েছে। আমরা পর্যটকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা আমরা দেখছি। তারা অনেকে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে সৈকত নগরীতে এসেছেন এবং এখানে সৈকত ছাড়াও কিন্তু এখানে অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, বিশেষ করে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে দর্শনীয় স্থানগুলো সেখানেও পর্যটকদের উপস্থিতি রয়েছে। এর বাইরে মহেশখালী দ্বীপের আদিনাথ মন্দির কিংবা রামুর বৌদ্ধ মন্দির, কক্সবাজার শহরের যে বৌদ্ধ মন্দির রয়েছে সেখানেও পর্যটকদের উপস্থিতি আছে। এবং এই যে পুরো মৌসুমটি, এটি যেহেতু এখানকার ব্যবসায়ীদের জন্য একটা আশীর্বাদ হয়ে আসলে ধরা দিয়েছে এবং এই বাণিজ্য বর্তমানে যে চলছে সেটি কিন্তু তারা তাদের জন্য অত্যন্ত আশীর্বাদ হয়ে এসেছে এবং কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য আসলে এই মৌসুমে তারা আশা করছেন। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। সাপ্তাহিক ছুটির দিনে ভ্রমণ পিপাসু মানুষেরা ভিড় জমিয়েছেন কক্সবাজারের সমুদ্র সৈকতে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। নিজ অঞ্চলের মানুষের টাকায় সেই অঞ্চলের মানুষেরই স্বাস্থ্যসেবা নিশ্চিতের মডেল নিয়ে 7 বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালিসিস সেবা পাচ্ছে অন্তত 25% রোগী, আর বাকিরাও পাচ্ছেন ভর্তুকি মূল্যে। দেশের বিভিন্ন অঞ্চলে এই মডেলে হাসপাতাল গড়ে উঠলে ঢাকামুখিতা কমবে, সঙ্গে কমবে খরচ আর ভোগান্তি। এমন যে কোনো উদ্যোগে সহযোগিতার আশ্বাসও দিচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সিলেট ঘুরে অনিল কুমার পালের ছবিতে বাকিটা জানাবেন মুজাহিদ শুভ। টাকার অভাবে বাঁচার আশা হারিয়ে ফেলেছিলেন কিডনি বিকল হওয়া জাহানারা বেগম। দীর্ঘ 4 বছর ধরে তার পরীক্ষা নিরীক্ষা ও সকল ডায়ালাইসিসের দায়িত্ব নিয়েছে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল। ভর্তুকি মূল্যে এখানে ডায়ালাইসিসের সর্বোচ্চ খরচ 1600 টাকা হলেও বিনামূল্যে জীবন বাঁচাতে পেরে আপ্লুত 4 সন্তানের জননী। আমার আর্থিক অবস্থা খুব খারাপ, আমার স্বামী গাড়ি চালায়, তো মারা যেতাম যদি এরকম সুযোগ সুবিধা না পাইতাম, তো মারা যেতাম বাচ্চা কিন্তু অসহায় হয়ে যেতে। 25 সালে নতুন ভবন উদ্বোধন হলেও দীর্ঘ 7 বছরে 18,000-এর বেশি মানুষ প্রায় 70,000 বার ডায়ালাইসিস নিয়েছেন, যাদের 25% পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। কোনো সময় যা পৌঁছে গেছে 40%। 2024-এ ডায়ালাইসিস নেওয়া 18,000-এর 5,500 সম্পূর্ণ বিনামূল্যে সেবা নিলেও বাকিরা অবস্থাভেদে সেবা নিয়েছে 1600, 1000 ও 500 টাকায়। সপ্তাহে 2টা দিতেছি, 2টার মধ্যে একটা ফ্রি পাচ্ছি আর একটা টাকা দিয়ে দিচ্ছি। সবাইকে আমার সেম সেবা দেয়, আর কে হাফ ফ্রি কে ফুল ফ্রি এটা মানে আমাদের কাছে কোনো ইয়ে নাই। ট্রেনিং প্রাপ্ত আমরা 2 বছরের আছে, 4 বছরের আছে, 16 বছরের আছে, 15 বছরের আছে। মূলত সিলেট অঞ্চলের দেশি ও প্রবাসীদের সাহায্যে চলছে হাসপাতালটি। শহীদ শামসুদ্দিন ফাউন্ডেশনের হাত ধরে যাত্রা শুরু হবার পর 8 কোটি টাকা অর্থ সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ জাকি হোসেন, ব্র্যাক ব্যাংক ও আরও অনেকে। ডায়ালাইসিস সেবা মূল হলেও শতাধিক শয্যার হাসপাতালে শিগগিরই চালু হবে আইসিইউ। ভবিষ্যতে বড় সার্জারির পাশাপাশি কিডনি প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টির আশ্বাস কর্তৃপক্ষের। আমেরিকার স্ট্যান্ডার্ডে সেবা নিশ্চিত করার আশ্বাস হাসপাতালটির চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী ইমেরিটাস অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদের। আমি কোনোদিন আমার সিলেটের বাইরে কার কিছু পয়সা চাইনি। আমার বরিশালের বন্ধু, সে 10 লাখ টাকা দিয়ে চাইলে আমি নিব না। কেন? তুই বরিশালে কর, আমি হেল্প করবো। আমি যদি তোর কাছে পয়সা আমি মডেল তো দিবি না। যে অঞ্চলের মানুষকে দিয়ে অঞ্চলকে উন্নত করার যে মডেল আমরা তৈরি করব, সেটা দেখার পরে যে মানুষকে উৎসাহ হচ্ছে। বড় ডোনেশন বলতেছি ধরো 3-4টা ফ্যামিলি, কিন্তু আমরা চাচ্ছি বড় ডোনেশন থেকে আস্তে আস্তে আমরা ছোট ডোনেশনে যাব। কয়েক কোটি টাকা মূল্যের দান করা জমিতে রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফেরে এই আনন্দে উচ্ছ্বসিত জমির মালিক। যখন লোকজন আসে, পা ফুলা, হাত ফুলা, শরীর পুরা খুব কষ্ট করে আসে, যাওয়ার সময় দৌড়িয়া বাড়িতে যায়। এইটাই আমার খুব আনন্দ পাই। নিজ অঞ্চলের মানুষের অর্থেই সেই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের নতুন মডেলে সহযোগিতা করার আশ্বাস সমাজ কল্যাণ উপদেষ্টার। যারা বিদেশে আছেন তারা এখানকার প্রফেশনাল টিমের সাথে যৌথভাবে কটা প্রকল্প করেছে, আমার মনে হয় নগণ্য। এই প্রকল্পের মধ্যে থেকে একটা নতুন স্রোত তৈরি হলো। মন্ত্রণালয়ের দায়িত্বই হচ্ছে এটাকে সম্ভব করে দেওয়া এবং এটাকে একটা রেগুলেশনের আন্ডারে রাখা।
বিআইডিএস এর তথ্য বলছে যারা নিয়মিত ডায়ালাইসিস নেন তাদের প্রতি মাসে 46,000 টাকা খরচ করতে হয়। তাই জীবনের কোনো না কোনো সময় 93% ডায়ালাইসিস গ্রহণকারীকে তীব্র অর্থ সংকটে ভুগতে হয়, অনেকে বাধ্য হন বন্ধ করে দিতে। কিন্তু সিলেটে দেশি এবং প্রবাসী বিপুল সংখ্যক মানুষ দানের মাধ্যমে যে বিশাল 10তলা হাসপাতাল তৈরি করেছেন, এখানে মানুষের বাঁচার আশা তৈরি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষ যদি এভাবে এগিয়ে আসে তাহলে কিডনি রোগের কারণে ডায়ালাইসিসের অভাবে অন্তত অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকানো সম্ভব হয়। মুজাহিদ শুভ, এখন সিলেট। এখন বাণিজ্যে সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু বাদেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন বাণিজ্য। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিকে নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির অবৈধ ও ভিত্তিহীন ব্যবস্থার অভিযোগেই এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান ট্রাম্প। এই পদক্ষেপের অংশ হিসেবে মার্কিন বা মিত্র দেশের নাগরিকদের বিরুদ্ধে আইসিসির অনুসন্ধানের সাথে জড়িতদের বিরুদ্ধে আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরের সময় এই ব্যবস্থা নিলেন ট্রাম্প। গেল নভেম্বরেই গাজায় যুদ্ধ অপরাধীদের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। বিপিএল এর টানা দ্বিতীয় শিরোপা জিততে দলের অভিজ্ঞতাকেই প্রাধান্য দিচ্ছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান। জানান, ধারাবাহিকতা রক্ষা করলে শিরোপা যাবে বরিশালের ঘরে। অন্যদিকে এবারের আসরে চ্যাম্পিয়ন হতে প্রস্তুত চিটাগং কিংস, তবে সেটা সহজ হবে না মানছেন দলটির দুই কোচ। বাকিটা জানাবেন তাসওয়ার নাফি। বিপিএল এর 11তম আসরের ফাইনাল, নানা রকম সমালোচনায় মোড়ানো এবারের ফাইনালিস্ট দুই দলের অধিনায়কের ট্রফি শুট আয়োজন নিয়েও দ্বিধায় যেন দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় আসে ঘোষণা, টিম হোটেলেই হচ্ছে এই আয়োজন। মাঝে সুদৃশ্য ট্রফি, দুই পাশে ফাইনালিস্ট দুই দলের ক্যাপ্টেন। এককভাবে ট্রফিটার ভাগিদার হওয়ার লড়াইয়ে নামছে দু দল। আগের দিন কোয়ালিফায়ার দুয়ে খুলনাকে হারানো চিটাগং কিংস নেই মাঠের অনুশীলনে, তবে নিজেদের প্রস্তুতি নিতে ব্যস্ত টিম বরিশাল। ফাইনালের আগে শেষ অনুশীলনে ঘাম ছড়িয়েছেন সবাই। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে অভিজ্ঞ আর ব্যয়বহুল দল ফরচুন বরিশাল, সাথে রয়েছে জেতার ধারাবাহিকতাও। এগুলোকেই শিরোপা জেতার মূল অস্ত্র মনে করেন অধিনায়ক তামিম ইকবাল। আমরা জানি যে আমাদের কি করতে হবে, এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে কালকে। সো ইফ ইউ এক্সিকিউট ওয়েল, আই থিঙ্ক থিংস উইল গো ইন আওয়ার ফেভার। যে জিনিসটা আমরা 13-14টা ম্যাচে করেছি, যেভাবে আমরা বিহেভ করেছি বা যেভাবে আমরা মিটিং করেছি, I don't think we need to do anything different. We need to treat the final just another game of cricket and try and give our best. অন্যদিকে বরিশালকে হারানো এতটা সহজ হবে না 2013 সালের পর প্রথমবার ফাইনালে ওঠা দল চিটাগং কিংসের জন্য। সেই চ্যালেঞ্জটাকেই উপভোগ করতে চান দলটির দুই কোচ। তিনটা লোকাল প্লেয়ার রান করে নি সেমিফাইনালে, সো আমি এক্সপেক্ট করতেই পারি ইফ দে তারা যদি ভালো খেলতে পারে উই ক্যান বিট এনিবডি। আমি আসলে বিশ্বাস করি যদি লোকালটা যদি ভালো খেলে বাকিরা সাপোর্ট দিবে, সো আমি আশা করছি লোকালদের উপরে বেশি। One thing about our team is, I said at the start, we don't talk about past scores. We don't concentrate on past scores. We just play the game in front of us. There's no real style of. We don't talk about a style of play. There's no set style of play. Obviously, we talk about all the positive things and taking the game on, taking the opposition on. বিপিএল এর এবারের আসরের মাস্কটের নাম ডানা 36 এবং সেখানে লেখা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। তবে বিপিএল এর মান কতটুকু বদলেছে সেটাই এখন সব থেকে বড় জানার বিষয়। তবে সেই যাই হোক, সব কিছু পেছনে ফেলে শেষ হতে যাচ্ছে 11তম বিপিএল এর আসর। ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের সামনে রয়েছে সেই শিরোপা জয়ের সুযোগ। কি হবে সেটাই জানার জন্য অপেক্ষা শুক্রবার সন্ধ্যা। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। We are proud partner of defending champion Fortune Borishal. Legends, local heroes, foreign stars,
All are glittering, powering a connected Bangladesh. এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা প্রতিহত করা হবে, সরকারের বিবৃতি। পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান বিএনপির। ধানমন্ডি ৩২-এ ভাঙচুর চলছেই, রাতে আব্দুল হামিদ শেখ সেলিমের বাড়িতে আগুন। আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের দাবি। হুমকি স্বরূপ এখনো বাইরে আছে, সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব। পোড়া ইটের ব্যবহারে বেড়েই চলছে বায়ু দূষণ, সনাতনী ইট কারখানা আধুনিকায়নে সহযোগিতার আহ্বান। এবং চট্টগ্রামে উপকূলে জেগে ওঠা বিস্তৃত চরাঞ্চলে সম্ভাবনার হাতছানি, করতে যাচ্ছে বন্দর থেকে পণ্য পরিবহনের নৌপথ। দর্শক, এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।